আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে ফাহাদ টিউটোরিয়ালে স্বাগতম। প্রিয় এসএসসি 25 ব্যাচ, তোমাদের জন্য আজকে আমরা নতুন একটা সিরিজ নিয়ে হাজির হয়েছি। সেটা হলো এমসিকিউ সলভ সিরিজ। অর্থাৎ আপনাদের সাধারণ গণিতের যতগুলো অধ্যায় আছে ততগুলো অধ্যায়ের এসএসসি পরীক্ষায় আসার মতো যেসব এমসিকিউ কোশ্চেন হয় সেই এমসিকিউ কোশ্চেন সলভ ক্লাসে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আমিনুল ইসলাম। এবং এই ক্লাসটা যারা করবেন ইনশাল্লাহ আপনাদের এসএসসি পরীক্ষার এমসিকিউর যে বিষয়াদি আছে এগুলো নিয়ে আর কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। এবং এটাকে খুব সহজভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। শুধু এসএসসি 25ই না, যারা চাকরি প্রত্যাশী বিভিন্ন চাকরি পরীক্ষা দেন তাদেরও এই ক্লাসগুলো অনেক বেশি কাজে আসবে। আমি নিয়মতান্ত্রিক যে ঘটনাগুলো ঘটে তার বাইরে গিয়ে আপনাদের শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে আপনাদের পরীক্ষার হলে গিয়ে ফ্রাস্ট্রেশনে ভুগতে না হয় যে এইটা পারলাম না ওইটা কি হবে, বা পাশের জনকে জিজ্ঞাসা করা। আশা করি এমন করা লাগবে না। যদি ক্লাসগুলো ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা অনেক 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 লাভবান হবেন। তাহলে দেখেন, বাস্তব সংখ্যা নিয়ে আজকে আমরা কথা বলবো। এই বাস্তব সংখ্যার যে ক্লাস আছে বা কি কি এমসিকিউ আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাস্তব সংখ্যা এমন একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টারে অনেক মানে জটিল একটা বিষয়। কেন? কারণ এইখানে আপনার সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম বিষয় নিয়েও আলোচনা করা হয়, এবং এটা এতটাই জটিল যে অনেক শিক্ষকরা বলেন বা অনেক ভালো ভালো স্টুডেন্ট বলেন এগুলো স্কিপ করে যায়, যে না দরকার নাই আমার বাস্তব সংখ্যা থেকে। কিন্তু এইটা আপনাদের সামনে মানে এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ যেন এইটারা আপনারা খুব সহজেই আত্মস্থ করতে পারেন এবং খুব সহজেই অ্যান্সার করতে পারেন। তাহলে কথা বাড়াচ্ছি না, দেখেন বলা হয়েছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি। আমরা মৌলিক সংখ্যা বলতে বুঝি যেই সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করলে সহমৌলিক সংখ্যা এক হিসাবে এক পাওয়া যায় এবং ওই সংখ্যাটাই পাওয়া যায়, সেটাকে বলবো আমরা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা আমার 1 2 3 এরকম বলেই না, তাহলে এক তো সহমৌলিক সংখ্যা, এটা সবার সাথেই আছে। তাহলে মৌলিক সংখ্যা শুরু হবে হলো 2 3 5 7 11। তাহলে এইগুলো হলো কি আমার মৌলিক সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আমার কত? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো আমার 2। পৃথিবীতে একমাত্র সংখ্যা হলো 2 যে জোড় মৌলিক সংখ্যা। পৃথিবীতে আর কোনো জোড় মৌলিক সংখ্যা নাই। এই 2 হলো একমাত্র, মনে রাখবেন, জোড় মৌলিক সংখ্যা। পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো এই 2। তাহলে বলা হয়েছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হবে নিচের কত? 2। আশা করি বুঝতে পারছেন। এই নিয়ে কারো কোনো কথা থাকবে। তাহলে মৌলিক সংখ্যাগুলো আমরা ওই যে 1 থেকে 10-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, 10 থেকে 20-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, 20 থেকে 30-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, পর্যায়ক্রমিকভাবে আমরা লিখে রাখবো। তাহলে আমাদের জন্য এই ক্লাসগুলো আরও বেশি সহজ হয়ে যাবে। দেখেন নেক্সট, সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলে? মূলদ এবং অমূলদ সংখ্যা। মূলদ কি অমূলদ কি আমি যদি নাই বুঝি তাহলে কি সংখ্যা সেটা আমি কি করে বুঝবো? মূলদ অমূলদ চেনার জন্য গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু ডিটেলসে আলোচনা করি। দেখেন মূলদ কোনগুলো অমূলদ কোনগুলো। আমরা যদি বলি মূলদ সংখ্যা, মূলদ, তাই তো, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা উভয়ই হলো বাস্তব সংখ্যা। উভয় কি সংখ্যা? বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা যেগুলো, সেগুলো বাস্তব সংখ্যা। আবার আমরা যদি বলি আপনার ভগ্নাংশ সংখ্যা, সেগুলো বাস্তব সংখ্যা। আমরা যদি বলি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, সেগুলো বাস্তব সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেগুলো বাস্তব সংখ্যা। যদি আমরা এভাবে বলি যে আপনার 1, তারপরে আছে 2, তারপরে আছে 3, তারপরে আছে 4, এভাবে চলতেছে। আবার 0, এবার যদি থাকে -1 -2 -3 -4। তাহলে এই সবই কি বাস্তব সংখ্যার এলিমেন্টস। তাহলে বাস্তব সংখ্যার উপাদান কোনগুলো? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হলো যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়। যেগুলোকে কি p/q আকারে প্রকাশ করা যায়, q আকারে প্রকাশ করা যায়, সেগুলো হলো মূলদ সংখ্যা। আর যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না, আকারে প্রকাশ করা যায় না,
যায় না, সেটাকে বলা হয় অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হতে পারে স্বাভাবিক সংখ্যা শূন্য এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা যেটাকে আপনার পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল যদি হয় তাহলে সেটা অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয়, 7 পূর্ণবর্গ নয়, রুট পূর্ণবর্গ নয়, তারপরে 3 পূর্ণবর্গ নয়, তাহলে এগুলোকে যদি বর্গমূল করি তাহলে কত হবে? √7, √2, √3। এগুলো আবার অমূলদ সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের বলা হয়েছে সকল মূলদ এবং অমূলদ এই সবগুলোর সমন্বয় যেটা হয় সেটা হলো বাস্তব সংখ্যা। তাহলে সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলা হয়? সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বলা হয় হলো বাস্তব সংখ্যা। আশা করি বুঝতে পারছেন। এটা যশোর বোর্ড 15-তে আসছিল, আরও অনেক বোর্ডে আসছে। আজকে আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে কথা হবে এর বাইরে বাস্তব সংখ্যা থেকে কোনো পরীক্ষায় কিছু আসেনি। অতএব আজকের ক্লাসগুলো যদি আপনারা ঠিকঠাক করেন ইনশাআল্লাহ বাস্তব সংখ্যা নিয়ে আর কোনো দিন কোনো সমস্যা থাকবে না। নিচের কোনটি মূলদ সংখ্যা? আচ্ছা, এই একটু বিস্তারিত আলোচনাই করি আপনাদের সাথে, না হলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তাহলে দেখেন একটু বিস্তারিত আলোচনা করি। আমরা বললাম যে এই পাশে আছে মূলদ আর এই পাশে ধরলাম অমূলদ। দেখেন এইটা ধরলাম আমি মূলদ, এইটা ধরলাম হলো অমূলদ। একটু মনে রাখবেন, তাহলে মূলদ যদি বলি তাহলে আমি কি বললাম যে P/Q আকারে যেটাকে প্রকাশ করা যায়, P/Q আকারে যে সংখ্যাকে প্রকাশ করা যায়, হ্যাঁ, যে সংখ্যাকে প্রকাশ করা যায় তাকে কি বলে? তাকে মূলদ বলে। মূলদ সংখ্যা বলে, তাই তো? তাকে কি বলা হয়? মূলদ সংখ্যা। অমূলদ কাকে বলে? যে সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না, তাকে কি বলে? অমূলদ। একটা ভালো করে দেখেন, সবগুলো আপনাদের কাছে পানি পান্তা। তাকে কি বলা হয়? অমূলদ সংখ্যা বলে। বুঝতে পারছেন? তাহলে আমি বললাম যে P/Q আকারে যে সংখ্যা প্রকাশ করা যায়। যদি এক্সাম্পল দেই, আমরা এক্সাম্পল ফিট করি, যেমন 2/9 এটাকে আমার P/Q আকারে প্রকাশ করা যায়। বুঝাতে পারছি? আমি যদি বলি যে আপনার 2/√7 এটাকে P/Q আকারে প্রকাশ করা যায় না, কেন? এটা হলো পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল আছে, তাহলে এই মালটা অসীম পর্যন্ত চলে যাবে, দশমিকের পর সেটা অসীম পর্যন্ত হবে, এজন্য এটা কিন্তু অমূলদ সংখ্যা। বোঝাতে পারছি? এই যে বিষয়গুলো আপনারা স্বাভাবিক কয়েকটা বিষয় যদি মনে রাখেন তাহলে এগুলো আপনাদের জন্য সহজ। সকল পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার, যেটাকে আমরা বলে থাকি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আবার শূন্য আছে হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা এগুলো কি? মূলদ সংখ্যা। আবার আমরা যদি বলি যে পূর্ণবর্গ নয় এমন, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হলো অমূলদ সংখ্যা। হলো কি সংখ্যা? অমূলদ সংখ্যা। ক্লিয়ার? বুঝাতে পারছি? আচ্ছা, তারপরে আছে হলো আবৃত দশমিক ভগ্নাংশ। আমি নতুন একটা পেজ নেই, দেখেন বলা আছে আবৃত দশমিক, অনাবৃত দশমিক, সকল ভগ্নাংশই মূলদ সংখ্যা।
যদি এক্সাম্পল দিই কোনগুলো, যেমন আমরা যদি বলি 2, 3 পৌনকণিক, এইটা মানে কি, এইটার গণিত আছে, এটা সামনে আমরা আলোচনা করব। আপাতত আপনার এক্সাম্পলগুলো দেখেন যে এটা হলো আবৃত দশমিক ভগ্নাংশ। আমি যদি বলি অনাবৃত দশমিক ভগ্নাংশ, যেমন 2.3456, মানে মাথার উপরে কোনো পৌনকণিক নাই, তাহলে সেটা হবে অনাবৃত দশমিক ভগ্নাংশ। এই টাইপ অফ সকল ভগ্নাংশই কি, এই টাইপ অফ সকল ভগ্নাংশই হলো আপনার কি সংখ্যা, আবৃত মূলদ সংখ্যা। এবং অসীম দশমিক ভগ্নাংশ যেগুলো আছে মনে রাখবেন, অসীম দশমিক ভগ্নাংশ যেগুলো, অসীম দশমিক ভগ্নাংশ যেগুলো, অসীম দশমিক ভগ্নাংশ হলো অমূলদ সংখ্যা। ইন্টারেস্টিং ব্যাপার না, অমূলদ সংখ্যা। আরে সেগুলো আবার কোনগুলো, যেগুলো ইনফিনিটি পর্যন্ত যায়। যেমন আমি যদি বলি 1.56731116 এভাবে চলতে আছে, তাহলে এইভাবে যদি চলতে থাকে, মানে যার কোনো শেষ নেই, ইনফিনিটি পর্যন্ত, মানে এটা অসীম পর্যন্ত চলে, তাহলে এই টাইপ অফ ভগ্নাংশকে বলবো আমি অমূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা আমি কাকে বলবো, যেমন আবৃত দশমিক, এটা হলো আমার আবৃত দশমিক, এটা হলো অনাবৃত। এবং এই সংখ্যাটার লিমিট আছে, দশমিকের পর 1, 2, 3, 4, অর্থাৎ দশমিকের পর 4 ঘর আছে। তাহলে যদি এই টাইপ অফ থাকে তাহলে সেটা মূলদ সংখ্যা, কিন্তু দশমিকের পর যদি সেটা ইনফিনিটি পর্যন্ত হয়, মানে অসীম পর্যন্ত বিস্তৃতি ঘটে, তাহলে সেটাকে বলবো আমি অমূলদ সংখ্যা, আপনাদের বোঝার সুবিধার জন্য। বোঝাতে পারছি? এবং সহমৌলিক সংখ্যাকে পরস্পরের অনুপাত হিসেবে লেখা যায়। যেমন আমি যদি বলি 2:3, এটা আপনাদের মানে নাই, যারা চাকরি বাকরি পরীক্ষা দেবে এদের জন্য প্রয়োজনীয়, কিন্তু এটাকে আমি কখনোই লিখতে পারবো না 2:√3, এভাবে লেখা যায় না। তাহলে ক্লিয়ার, বোঝাতে পারছি? বেসিকটা তো আপনাদের ক্লিয়ার হলো, তাই তো? তাহলে কি কি বললাম একটু মনোযোগ দিয়ে দেখেন, যে p/q আকারে যে সংখ্যাকে প্রকাশ করা যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা, p/q আকারে যে সংখ্যাকে প্রকাশ করা যায় না সেটাকে বলা হয় অমূলদ সংখ্যা। এক্সাম্পল আমি দিলাম। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা, শূন্য, ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো হলো আপনার মূলদ সংখ্যা। যদি বলা হয় -137, তাহলেও এটা কি সংখ্যা, মূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হলো অমূলদ সংখ্যা। যদি বলি আমি √3, যদি বলি √7, এগুলো হলো আমার কি, অমূলদ সংখ্যা। যদি বলা হয় √9, যদি বলা হয় √9, 9কে রুট করলে কত হবে স্যার, 3, তাহলে এটা কিন্তু আমার পূর্ণবর্গ সংখ্যা। আমি যদি বলি √81, তাহলে এটাকে আমি কি করব, দেখেন এটা বের করার নিয়ম কি, 8 + 1 = কত, 9। এটা একটা শর্ট ট্রিক্স, এটা আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ, যে 9 বর্গ 81, বাট আমি ভুলে গেছি কত, তাহলে এই মাঝখানে যোগ করে দিবেন, 8 এর 1 যোগ করলে হবে 9। যেগুলো পূর্ণবর্গ সংখ্যা সেগুলোর ক্ষেত্রে এভাবেও বের করা যায়। তাহলে যেগুলো পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল, মানে √ওভার করে যে সংখ্যাটা পাবো সেটা হবে হলো আমার অমূলদ সংখ্যা। তাহলে √3, √2, √5, √7 এগুলো হলো কি আমার অমূলদ সংখ্যা। তারপরে আবৃত দশমিক, অনাবৃত দশমিক যে ভগ্নাংশগুলো নিয়ে আমরা আলোচনা করি সেগুলো হলো আমার কি সংখ্যা। যেমন এইটাকে যদি আমি বলি, দেখেন 2.3, অর্থাৎ এইটার মানে কত, 2.333333, এটা চলমান। তাহলে এটাকে থামাই দেওয়ার জন্য আমরা এটাকে কি করি, 2.3 পৌনকণিক, অর্থাৎ এটা এই পর্যন্তই লিমিট। তাহলে এই টাইপ অফ সংখ্যাই হলো আমার মূলদ সংখ্যা। আর অসীম দশমিক ভগ্নাংশ যেগুলো আছে সেগুলো হলো আবার কি সংখ্যা, অমূলদ সংখ্যা। তাহলে দেখেন আমরা এটা সলভ করি, তাহলে এগুলো আমরা মুছে দেই। এইগুলো আপনারা লিখে রেখেন, আপনাদের অনেক কাজে। দেখেন আমরা যদি মুছে দেই, এইবার দেখেন আমরা যেগুলো বললাম সেগুলোর সাথে মিলে এগুলো করার চেষ্টা করি। বলা আছে 2√3, কোনটি মূলদ সংখ্যা আমার বলা আছে, ক অপশনে কি বলা আছে দেখেন, বলা আছে 2√3। তাহলে 2√3 যদি আমি করি, তাহলে দেখেন ক্যালকুলেটরে নেন, এই যে 2√3, আমার মান আসতে হলো 3.46410, এভাবে চলতেছে।
তাহলে এটা কিন্তু আমার মূলদ সংখ্যা না। আমি কি বলছি যে দশমিকের পর কোনো সংখ্যা যদি চলমান থাকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে সেটা আমার কি সংখ্যা? তাহলে এটা আমি পেলাম হলো অমূলদ সংখ্যা। এটা আমি কি পেলাম? এটা আমি পেলাম হলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। তাহলে ক হলো কি আমার অমূলদ, মানে হবে না। আমার বলতে কোনটি মূলদ? বলা আছে √7। অপশনে কত বলা আছে? √7। ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, √7 পূর্ণবর্গ নয়। আমরা কিছুক্ষণ আগে বলছি যে এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়, সেটা হলো আমার অমূলদ সংখ্যা। তারপরে আমি বের করে দেখাচ্ছি। তাহলে √7 যদি আমরা করি তাহলে হবে 2.6457 চলমান। তাহলে এটাও আমার কি সংখ্যা? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। স্যার মনে রাখার ট্রিক্সটা কি? স্যার আমি বলছি যেটা পূর্ণবর্গ নয়, যদি আমার বলা হয়তো √81 = 9, এটা আমার পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু √7 পূর্ণবর্গ নয়, তার বর্গমূল হবে অমূলদ সংখ্যা। এর থেকে আর কত সহজ করব দেখেন। গ নাম্বার বলা আছে হলো √3 / √2। √3 / √2 এটাও আমার কি? √3 অমূলদ সংখ্যা। কেন? √3 হলো আমার পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়। আবার √2 কি? পূর্ণবর্গ নয়, তার বর্গমূল। দেখেন আমরা যদি ভাগই করে দিই এভাবে, যেমন আমরা বলি √3 ভাগ হলো √2, এটার ভ্যালু আসে হলো 1.2247 চলতেছে। তাহলে যেটা এভাবে চলে ইনফিনিটি পর্যন্ত, সেটা আমার কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে এটাও আমার কি সংখ্যা? অমূলদ সংখ্যা। দেখেন ঘ নাম্বার অপশনে কি বলছে? ঘ নাম্বার অপশনে বলছে √12 / √3। মজার ব্যাপার দেখেন, 12কে যদি আমরা ভাঙি তাহলে রুটের মধ্যে কত হবে? 4 × 3 ডিভাইডেড বাই কত? √3। তাহলে 4 হলো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 4কে যদি আমি রুট করি আমি কত পাবো স্যার? 2। আর 3 এর উপরে রুট চলে গেল, তাহলে 2√3 ডিভাইডেড বাই কত? √3। তাহলে এইটা কাটা, থাকে কত? 2। 2 একটি পূর্ণবর্গ সংখ্যা। আর 2 যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে এটাই হবে আমার কি সংখ্যা? মূলদ সংখ্যা। আশা করি ক্লিয়ার। আর কোনোদিন কারো এই বিষয় নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে এটা আমার কি সংখ্যা? পূর্ণবর্গ। তাহলে এটা আমার কি সংখ্যা স্যার? পূর্ণবর্গ সংখ্যা। ক্লিয়ার? এটা ঢাকা বোর্ড 17-তে আসছিল, আরও আসছিল পরে। এতগুলো বোর্ড লিখতে গেলে মানে পেজ ভরে যাবে, এর জন্য লিখিনি। দেখছেন? দেখেন নেক্সট। আচ্ছা, নিচের কোনটি মূলদ সংখ্যা? আবার বলা হয়েছে নিচের কোনটি মূলদ সংখ্যা। দেখেন √12 আছে 3, √8 2, 5 √5। এটা তো অবশ্যই কি সংখ্যা? অমূলদ সংখ্যা। কেন? √5 দ্বারা যদি আমি কোনো কিছুকে ভাগ করি তাহলে এটা তো পূর্ণবর্গ নয়। তাহলে এইভাবে চিন্তা করে তো লাভ নাই, আমি হিসাবটা করি। তাহলে দেখেন ক বলা আছে কত? √12 / 3। তাহলে যদি আমরা করি তাহলে এটা হবে √4 × 3, দ্যাট মিনস 3, তাই তো? তাহলে এটাকে আমি কি করতে পারি? 2√3 ডিভাইডেড বাই 3। এই 3 দিয়ে তো √3 কে কাটা যায় না। হ্যাঁ কাটা যায়। এটাকে যদি আমি কাটি তাহলে হবে 2/√3। তাহলে √3 কি? পূর্ণবর্গ নয়। তাহলে এটা তো পূর্ণবর্গ নয়, দ্যাট মিনস এটা কি? অমূলদ সংখ্যা। স্যারেরা বুঝতে পারছেন? এটা অমূলদ সংখ্যা। খ দেখেন, আপনাদের একদম ওস্তাদ বানাই দিব। √8/2 বলা আছে, √8/2। তাহলে রুট যদি আমি এটাকে এভাবে করি তাহলে 4 × 2 কত? 2। তাহলে এটা হবে 2√2 ডিভাইডেড বাই 2। তাহলে 2 কাটা, থাকে হলো √2। তাহলে 2 তো পূর্ণবর্গ নয়। তাহলে এটাও আমার কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এরপরে বলা আছে হলো 5√5। গ নম্বরে বলা আছে কি? 5। গ নম্বরে বলা আছে হলো 5√5। চোখ বন্ধ করে আমি কি লিখতে পারি? কারণ √5 অমূলদ সংখ্যা, এটাকে p/q আকারে রাখা যায় না। তাহলে এটাও কি? অমূলদ। ক্লিয়ার? এবার বলা আছে 18 ডিভাইডেড বাই হলো √2। গ নম্বরে কি বলা আছে আমার? 18
√2। দেখেন এটাকে যদি আমরা ভাঙি 9 × 2 ডিভাইডেড বাই কত √2, তাহলে 9 হলো পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 9কে যদি আমি রুট করি পাবো কত 3, আর 2 উপরে √2 ডিভাইডেড বাই কত √2, 2 2 কাটা 3। এই 3 হলো আমার পূর্ণবর্গ সংখ্যা বা পূর্ণ সংখ্যা বা ধনাত্মক সংখ্যা। তাহলে এটা হবে হলো আমার কি স্যার, মূলদ সংখ্যা। তাহলে বলা আছে যে প্রশ্নে আবার বলছে যে কোনটি মূলদ সংখ্যা, তাহলে কোনটি মূলদ সংখ্যা, √18 ডিভাইডেড বাই √2, এটা হলো আমার কি সংখ্যা, মূলদ সংখ্যা। বুঝতে পারছেন? এগুলো স্যার অনেক সহজ, খালি আপনাদের একটু ধৈর্যের প্রয়োজন। দেখেন a = √3, b = √12 হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা। আমরা এবার শিখছিলাম হলো মূলদ সংখ্যা, এবার আমরা বের করব অমূলদ সংখ্যা। দেখেন আমার মান দেওয়া আছে স্যার, কত সহজ। এর মান দেওয়া আছে কত স্যার, এর মান দেওয়া আছে হলো √3, বির মান দেওয়া আছে কত √12। এটাকে যদি আমরা ভাঙি কি করতে পারি, 4 × 3, দ্যাট মিনস কত হবে 2√3। পরীক্ষার হলে তো স্যার এত ক্যালকুলেশন করার সময় থাকে না, দ্যাটস ওয়াই আপনাদের শর্ট টেকনিক শিখাচ্ছি যে কি করে আপনি মনে রাখবেন যে পূর্ণবর্গ হলে কি আর পূর্ণবর্গ না হলে কি, ধনাত্মক সংখ্যা হলে কি, ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে কি। এগুলো যদি মনে রাখতে পারেন তাহলে আপনারা সহজে মনে রাখতে পারেন। বলছে a + b, আমরা যদি a + b করি তাহলে এর দেখেন আমার অপশনে বলছে রোমানে কতে বলছে কত a + b। দেখেন মজার বিষয়, a কত √3, b কত পাইছি 2√3, তাহলে এটা কত হবে 3√3। তাহলে এটা কি সংখ্যা স্যার, 3√3। আচ্ছা তাহলে এইটা আমার কি সংখ্যা হবে, এইটার হবে হলো আমার অমূলদ। আমরা শুরুতেই পেয়ে গেছি নিচের কোনটি অমূলদ সংখ্যা। এবার এই তিনটা যে মূলদ সংখ্যা তার প্রমাণ দেখেন, এটা হলো অমূলদ সংখ্যা। আমার শুরুতেই অপশনে পাওয়া গেছে, আর কিছু করা লাগবে না, কারণ আমার √3 কি পূর্ণবর্গ নয়। এবার দেখেন আমরা যদি বলি যে এইগুলো যে মূলদ সংখ্যা তার প্রুফ কি, ab প্রুফ করে দেখাই আপনাদের। এর মান কত √3 ইন্টু বির মান কত স্যার 2√3, তাহলে √3 × √3 কত হয় স্যার 3, তাহলে এটা ইকুয়াল টু কত 6, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে সেটা কি সংখ্যা, মূলদ। তারপরে আছে a/b, তাহলে a কত স্যার, a পাইছি হলো আমি √3, b পাইছি কত 2√3, এইটা কাটা, তাহলে এটা হলো কত হাফ। তাহলে এটাকে আপনারা 0.5ও বলতে পারেন। 0.5 হলো কি ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা মানে কি মূলদ সংখ্যা। আবার এটাকে যদি আমি এভাবেও বলি p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, উপরে আছে 1 নিচে আছে 2, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কেন, p থেকে q বড়, মানে লব ছোট হর বড়, তাহলে এটা কি সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। তাহলে এটাও কি মূলদ সংখ্যা, এটাও কি সংখ্যা স্যার, মূলদ সংখ্যা। হট এ ট্রিক্স, এটা মনে রাখলে হবে। b/a সেম ভাবে দেখেন, তাহলে b হলো কত √3 ডিভাইডেড বাই √3, কাটলে কত হবে না 2, 2 একটি ধনাত্মক সংখ্যা, তাহলে এটাও কি সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে এইটাই হবে হলো আমার অমূলদ সংখ্যা। আর মনে রাখার সহজ উপায় কি, যেহেতু এটা কি আছে √3 হলো কি সংখ্যা স্যার, √3 হলো অমূলদ সংখ্যা। কেন, এটা পূর্ণবর্গ নয়, তার উপরে বর্গমূল করা হয়েছে বলেই এটা অমূলদ সংখ্যা। তাহলে এক্স্যাক্টলি এইটাই হলো আমার অ্যান্সার। আর এইটা যে মূলদ সংখ্যা তার প্রুফ দেখালাম, যে স্যার এইটা যে মূলদ সংখ্যা তার প্রুফ দেখালাম। এভাবে করলে হবে কি আপনাদের বেসিকের স্কিল অনেক বেশি বাড়বে। নেক্সট, নিচের কোন সংখ্যাটি অমূলদ বলা হয়েছে, নিচের কোন সংখ্যাটি অমূলদ খাইছে। এবার দেখেন আমরা এইখানে সংখ্যা দিছে ক নাম্বার, একটু ভালো করে খেয়াল করেন, বলছে হলো ঘনমূল 64 ডিভাইডেড বাই কত 36, অমূলদ বের করতে বলছে। দেখেন কি আসে, তাহলে এটাকে যদি আমরা ভাঙি, দেখেন 64, এটাকে যদি আমি 4³ করি তাহলে আমার কত হবে 64। আপনাদের সূচক লগারিদমের ক্লাসে, বেসিক ক্লাসে এই নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। আচ্ছা, সেটা নিয়ে আমরা একটু সহজভাবে, তাহলে এটাকে কিউব করলে কত হবে 4³, আর এইটাকে যদি তুলে দেই তাহলে কত হবে 1/3। বুঝাইছি না স্যার অনেক।
এবং 36 এটা হলো পূর্ণবর্গ সংখ্যা, এটাকে যদি রুট করি কত হবে 6। তাহলে দেখেন এই 3 কাটা, কি করে কাটা আমরা কি বলছিলাম a টু দি পাওয়ার m, তাহলে হবে a টু দি পাওয়ার mn সূচকের সূত্র। তাহলে 4 কিউব তারপরে পাওয়ার আছে 1/3, তাহলে গুণ হবে, তাহলে 4 3/3 কাটলে কত 1, তাহলে 4 1 দ্যাট মিন্স কত 4, তাহলে এটা কাটলে কত হবে স্যার 1, তাহলে এটা হবে 4/6। তাহলে এটাকে p/q আকারে কি করা যাচ্ছে প্রকাশ করা যায়। তাহলে p/q আকারে যদি প্রকাশ করা যায় তাহলে সেই সংখ্যাটা আমার কি সংখ্যা স্যার মূলদ, তাহলে এটা আমার কি মূলদ। ক্লিয়ার? এবার দেখেন এইটা আমি প্রুভ করব। এটা এইখানে আমার কি আছে, এইখানে আমার কি আছে একটু খেয়াল করেন। এইখানে আছে হলো খ নম্বর অপশনে কি আছে 8 ডিভাইডেড বাই কত আছে, প্যারা নাই আর কিছু নাই স্যার। দেখেন তাহলে আমরা একবারে করব, 2 এর উপর যদি কিউব করি তাহলে কত হবে 8 1/3। তাহলে এটা কি আছে 2 হবে হলো 1/3, তাহলে এইটা কাটা, উপরে থাকবে কত 2, নিচে থাকতেছে কত 2 × 2 টু দি পাওয়ার 1/3। তাহলে এটারে আবার পাওয়ার করে ই করলে মানটা কি আসবে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। তাহলে এটাও আবার কি সংখ্যা অমূলদ সংখ্যা। তাহলে আমরা যদি ক্যালকুলেটরের মান বসাই তাই পেয়ে যাব যে কি হচ্ছে ঘটনা। বুঝাতে পারছি? এটা কি অমূলদ সংখ্যা হয়ে যাবে। দেখেন আমরা যদি করি 2 1 2 টু দি পাওয়ার মান চলে আসে, তাহলে এটা আমার কি সংখ্যা p/q আকারে প্রকাশ করা যায়, তাহলে এটা হবে হলো আমার মূলদ। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা এইখানে একটু ভুল আছে কোশ্চেন, এখানে হবে 2 কিউব, তাহলে এটা হয় দেখেন কোশ্চেনে একটু লেখা ভুল আছে। এটা হবে এরকম √3 2 কিউব, এটা হবে এরকম। তাহলে এটা হবে হলো মূলদ সংখ্যা। তাহলে 2 কিউব 1/3, এখানে হবে 2 কিউব 1/3, এটা কাটা 2/2, দ্যাট মিন্স কত 1, যেটাকে p/q আকারে প্রকাশ করা যায়। বা এটা কাটলে কত হবে 1। ক্লিয়ার? অথবা এই অপশনের জায়গায় আর একটা জিনিস লেখা যেতে পারে, সেটা কি যে 3√8 27, তাও এটা কি হবে মূলদ সংখ্যা, এটা কি হবে মূলদ সংখ্যা আকারে প্রকাশ করা যাবে। কেমনে থাক দেখেন, তাহলে এটা হবে 2 কিউব 1/3, এটা হবে 3 কিউব কত হবে 1/3, অর্থাৎ 2 3/3 কাটলে হবে কত 2, আর এটা কাটলে হবে কত 3, তাহলে হবে হলো 2/3 পূর্ণবর্গ সংখ্যা p/q আকারে প্রকাশ করা যায়। কোশ্চেনে ভুল আছে, মানে অপশনটাতে ভুল আছে, হয় এখানে 2 কিউব হবে আর না হলে এখানে কি হবে 27 হবে, তাহলে এটা হবে মূলদ সংখ্যা। ক্লিয়ার? তাহলে আমরা মূলদ পেলাম, তাহলে এটাও আমরা কি পেলাম স্যার মূলদ পেলাম, অমূলদ কিন্তু এখনো পাইনি। এরপরে বলা হয়েছে দেখেন √81 ডিভাইডেড বাই 625, দেখেন এটা কত হবে 9, বলা হচ্ছে 625 রুট করলে কত হবে দেখেন 625 কে যদি আমরা সরি স্যার দেখেন √625 করলে হবে 25, তাহলে এটা কি p/q আকারে প্রকাশ করা যায়। তাহলে এটা কি সংখ্যা মূলদ, এটা কি পেলাম মূলদ। এইবার দেখেন এখানে বলা হয়েছে অপশন ঘতে বলা হয়েছে 3√8 √7, আমাদের বলা হয়েছে অমূলদ সংখ্যা। তাহলে এটাকে যদি করি আমার 2 কিউব, তার উপরে কত আছে 1/3,
√7, তাহলে এইটা কাটা, উপরে থাকবে 2, নিচে হবে √7। তাহলে √7 হলো আমার অমূলদ সংখ্যা। তাহলে যা কিছু দিয়েই অমূলদ সংখ্যাকে ভাগ করি না কেন সেটা অমূলদ সংখ্যা আকারেই রেজাল্ট আসবে। তাহলে এটা হবে হলো আমার অমূলদ সংখ্যা। তাহলে আমার অপশন কোনটা কারেক্ট? অপশন হলো এইটা কারেক্ট, যে এইটা হলো আমার কি সংখ্যা? অমূলদ সংখ্যা। কোশ্চেন একটু ভুল ছিল স্যার। দেখেন নেক্সট বলা আছে √72 ডিভাইডেড বাই 2 √5 এবং 13 সংখ্যাগুলোর মধ্যে মূলদ সংখ্যা কোনগুলো? এইগুলোর মধ্যে মূলদ সংখ্যা স্যার আমরা এই তিনটে সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আমরা জাস্টিফাই করবো। দেখেন আমরা অপশনে যাবোই না, কি আছে। তাহলে এখানে আছে √72 ডিভাইডেড বাই 2। দেখেন এইটাকে কি করা যায়? 2 দিয়ে যদি 72 রে কাটি কত হবে? 36। তাহলে কত হলো? 36, তার উপরে কত? রুট, দ্যাট মিন 6। তাহলে 6 হলো কি? পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা হলো মূলদ সংখ্যা। তাহলে এটা আমার কি সংখ্যা? মূলদ সংখ্যা, তাই না? খুব টেকনিক্যাল খেলবে। 5 √5 ডেফিনেটলি পূর্ণবর্গ নয়, তাহলে এটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। আমার সাথে প্র্যাকটিস করেন স্যার, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। 3 তো পূর্ণ সংখ্যা, এটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা আমার কি সংখ্যা স্যার? মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে এই যে আমার বলা হয়েছে কোনগুলোর মধ্যে মূলদ সংখ্যা কোনগুলো, তাহলে মূলদ সংখ্যা হলো আমার এইটা আর এইটা। তাহলে আমি এইটা যেখানে পাবো সেটা, এইটা হলো আমার অ্যান্সার। ক্লিয়ার? ওকে নেক্সট 2/3 কি ধরনের সংখ্যা? স্যার মাত্র বললাম যে 2/9, তাহলে এটাকে আমি যদি p/q আকারে লিখি, লেখা যায় কি না? আকারে লেখা যায়। কেন যায়? 2/3, 2/9, 2 হলো লব আর 9 হলো হর। তাহলে যে ভগ্ন অংশের লব ছোট হর বড় তাকে বলি হলো আমরা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। আমি এই ক্লাস শুরু করার শুরুতেই বলছিলাম প্রকৃত অপ্রকৃত মিশ্র এবং দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা, অনাবৃত দশমিক সংখ্যা, সবগুলো সংখ্যাই কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে আমার সবগুলো সংখ্যাই কি সংখ্যা স্যার? মূলদ সংখ্যা। ক্লিয়ার? বুঝাতে পারছি? ওকে নেক্সট, নিচের কোনটি অমূলদ সংখ্যা? দেখেন অমূলদ সংখ্যা আমরা কেমনে করব একটু খেয়াল করেন। 1.777 চলমান, তাহলে 1.77 যদি চলমান থাকে তাহলে এটাকে আমরা স্টপ করে দেই, 1.7 পৌনঃপুনিক লেখা যায়। তাহলে 1.7 পৌনঃপুনিক সকল আবৃত দশমিক সংখ্যাকে কি বলি? মূলদ সংখ্যা। তাহলে এটা আমার কি সংখ্যা স্যার? মূলদ সংখ্যা। এবার বলা হয়েছে যে দেখেন 0.55, তাহলে এটাকে আমরা লিখতে পারি 0.5 পৌনঃপুনিক। তাহলে এটা হলো আমার আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এটাও আমার কি সংখ্যা? মূলদ সংখ্যা। আরে এটাও আমার কি সংখ্যা স্যার? মূলদ। আরে এটাও আমার কি সংখ্যা স্যার? মূলদ সংখ্যা। 1.88, তাহলে 1.8 পৌনঃপুনিক, এটাও আমার মূলদ সংখ্যা। 1.558113 ডট 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 চলতেছে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটা অসীম দশমিক সংখ্যা, অসম দশমিক ভগ্নাংশ। তাহলে সেটা হবে হলো আমার কি সংখ্যা? চোখ বন্ধ করে অমূলদ সংখ্যা। তাহলে আমার বলতে নিচের কোনটি অমূলদ সংখ্যা? তাহলে এইটাই হলো আমার অমূলদ সংখ্যা। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। নেক্সট, নিচের কোনটি সসীম দশমিক ভগ্নাংশ? সসীম দশমিক ভগ্নাংশ দেখেন বলা আছে 1.333, তাহলে 1.333 যদি থাকে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 1.3 পৌনঃপুনিক। তারপরে বলা আছে -2, বলা আছে সসীম দশমিক, -2 তো পূর্ণ সংখ্যা, তাহলে এটা হলো আমার কি? ঋণাত্মক। তাহলে এটাও তো হবে না, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? তাহলে এটাও তো আমার হবে না। √2 তো চোখ বন্ধ করে কি সংখ্যা? অমূলদ সংখ্যা।
তাহলে এই 3.4152 এটাই আমার কি সংখ্যা? সসীম দশমিক ভগ্নাংশ। কেন? দশমিকের পর 1 2 3 4 4 ঘর আছে, নির্দিষ্ট আছে, তাহলে এটা হলো আমার সসীম দশমিক ভগ্নাংশ। নেক্সট, এইবার দেখেন আমরা একটু এর ব্যাখ্যা শিখি। 0.33 এর সাধারণ ভগ্নাংশ কোনটি? দেখেন আমরা খুব টেকনিক্যালি এটা কি জানি যে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশে রূপান্তর করার জন্য আমাদের কি করতে হয়? নিয়মটা কি? 0.33 এটা যদি এরকম থাকে তাহলে আমার করার নিয়ম কি? যতগুলো এই সংখ্যাটা আমরা লিখবো, এই যে লিখলাম, এবং পৌনঃপুনিকের আগে যা থাকবে সেটা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ, পৌনঃপুনিকের আগে কি আছে? 0, তাহলে আমরা লিখলাম 0। এখন স্যার দশমিকের আগে 0 আছে বলে কি 0 লিখলাম? যদি আমার ঘটনায় এমন ঘটে 2.5678 এরকম থাকে তাহলে আমরা কি করব? দেখেন যদি এরকম থাকে তাহলে আমি পুরো সংখ্যাটা লিখব 25678, এইখান থেকে বিয়োগ করব কত? আবৃত দশমিক ভগ্নাংশের আগে যা থাকবে টোটালটাই বিয়োগ, তাহলে হবে হলো 256। আর আমাদের এখানে বিয়োগ করতে হবে 33 থেকে 0 বিয়োগ, এবং যতগুলো আবৃত দশমিক ভগ্নাংশ থাকবে ঠিক ততগুলো নয়, আছে কয়টা? 2টা। যদি এবং কয় ঘর দশমিকের পর কয় ঘর আছে? 2 ঘর, এজন্য আমরা 2 ঘর লিখলাম। এইখানে দেখেন 1 2 3 4, তাহলে আমার আবৃত দশমিক ভগ্নাংশ আছে কয়টা? 2টা, এই লিখলাম 2টা। কিন্তু আমার দশমিক আছে কয় ঘর পরে? আরও 2 ঘর পরে, 1 2 3 4, 4 ঘর পরে। আমি লিখছি কয় ঘর? 2 ঘর। বাদ বাকি ঘরগুলো আমি শূন্য দ্বারা ফিল আপ করবো। এই হলো সিস্টেম, বুঝাতে পারছি? এবার এটা বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে? 33/99। আর এটা বিয়োগ করে যা হবে সেটাই হবে, বিয়োগ করে ভাগ 99.00। তাহলে আমি 2টা প্যাটার্নই দেখলাম যে আবৃত দশমিক ভগ্নাংশকে কী করে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করা যায়। আচ্ছা এটা দেখাই দিই, দেখেন হবে 224529900। তাহলে এইটাই হলো কি আমার সাধারণ ভগ্নাংশ, আর এটা হলো আমার সাধারণ ভগ্নাংশ 33/99। এটাকে আবার কাটা যায়, 3 দ্বারা কাটা যায়। 3 দ্বারা কাটলে আবার কত হবে? দেখেন 11/33। তাহলে আমার আছে কত? 33/99। দেখেন আমার আসলে 33/99, তাহলে আমার এইটাই অ্যান্সার। এইটা না থেকে যদি এইটা থাকতো তাহলে কিন্তু আমার এইটা অ্যান্সার হতো। 11 কত? 33 দিতেই পারে স্যার, মান চেঞ্জ করে দিতেই পারে, দিলে এটাই আমার কিন্তু অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারছি? ওকে, আশা করি কারো কোনো সমস্যা নেই। এই যে বলছে এটাকে সামান্য ভগ্ন, এর সামান্য ভগ্নাংশ নিচের কোনটি? দেখেন তাহলে আমরা করি, বলা আছে 0.69 তার উপরে পৌনঃপুনিক। তাহলে আমার সিস্টেমটা কি ছিল? 69 বিয়োগ করব কত? 6 দ্বারা। দশমিকের এই পক্ষে আর এটা লেখার কি কোনো প্রয়োজন আছে? এটা লেখার কোনো প্রয়োজন নেই। এটা আপনারা নিজে নিজেই করেন, দেখি পারেন কি না। এটা আপনারা নিজে নিজেই লেখেন, দেখি পারেন কি না। দেখেন 69/6, তাহলে আমার ভাগ করতে হবে কত? আবৃত দশমিক ভগ্নাংশের জন্য একটা 1, যত ঘর থাকবে তত ঘর 0 দ্বারা ফিল আপ করবো। তাহলে 0 আমার করলে কত হবে? দেখেন 36/90। এটাকে আবার কাটাকাটি করা যায়, 9 দ্বারা যদি কাটি 7 নং কত? 63, 9 10 কত? 90। দ্যাট মিনস 7/10। যদি অপশনে আমার এইটা থাকে তাহলে এইটা অ্যান্সার, আর অপশনে যদি এইটা থাকে তাহলে এইটা অ্যান্সার। অপশনে দেখেন এই যে 7/10, তাহলে এইটাই হলো কি আমার আনসার। নেক্সট, এত সংখ্যাটি সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। আবার বলছে দেখেন 0.369 পৌনঃপুনিক। দেখেন এখানে একটু ট্রিক্স বোঝেন। যদি বলা হয় 2.5768 এরকম থাকে, মানে মাঝখানেরটা কিছু নাই, মানে মাঝখানটার উপরে পৌনঃপুনিক আছে, মানে মাঝখান দিয়ে বেড়া দিয়ে রাখছে। এই পাশে মনে করো যে বাংলাদেশের এই পাশে মনে করো টেকনাফ, এই পাশে আছে তেঁতুলিয়া, মাঝখানে কি বাংলাদেশ। মানে এই যদি আমরা বলি টেকনাফ থেকে তেঁতুলিয়া তাহলে পুরো বাংলাদেশটাকেই বোঝায়। তেমনি যদি বলে রুট 6-এর উপরে আছে পৌনঃপুনিক, 8-এর উপরে আছে পৌনঃপুনিক, মাঝখানে যা থাকবে তার উপরেও কি থাকবে? পৌনঃপুনিকটা থাকবে। তাহলে এটার সিস্টেম হবে কি? 369 বিয়োগ কত? 0 ডিভাইডেড বাই 1 2 3, তাই তো?
তাহলে কত হবে 369 ডিভাইডেড বাই 999। এটাকেও তো 9 দ্বারা কাটা যায়। আমরা যদি 9 দ্বারা কাটি তাহলে কত হবে দেখেন, 4 9 36, 9 অক্ষে 9। তাহলে এটা আমার কত হবে 41 ডিভাইডেড বাই 111। আমার যদি এইটা থাকে এইটা অ্যান্সার, আর এইটা থাকলে এইটা অ্যান্সার। অপশনে যান, তাহলে এইটাই আমার কি অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছি? অবশ্যই। দেখেন ওরে গুণ বলছে, তাহলে গুণ যদি করতে বলে তাহলে আমরা গুণ করবো। বলা আছে 0.3 এর সাথে গুণ করবো 0.6 পৌনঃপুনিক। তাহলে এটাকে যদি আমরা করি 0.3 গুণন, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত মানে 6 - 0। আমরা একবারে মুখে মুখে একবারে করার চেষ্টা করবো যে 6 - 0 মানে 6 ভাগ কত 9। তাহলে আচ্ছা 6 আরে এটাকে আমরা ভাঙিয়ে নিই, তাহলে এটা কত হবে 3/10। এটু কত হবে 6/9। কি করে আসলো? মুখে মুখে করলাম। হ্যাঁ, এটা দ্বারা এটারে কাটলে হবে 3। এটা যদি আমি কাটি তাহলে কত হবে না 2 দ্বারা যদি কাটি তাহলে হবে না 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 3 কাটা, উপরে থাকে কত 1। তাহলে কত হবে না 1/5। যদি 1/5 থাকে অ্যান্সার, অথবা 0.2 হলো অ্যান্সার। তাহলে কি আছে 0.2, তাহলে 0.2 হলো আমার অ্যান্সার। অথবা যদি 1/5 থাকতো এইখানে আরেকটা উত্তর হতে পারতো 1/5। ক্লিয়ার? ওকে, নেক্সট। ওরে দেখেন বলছে, তাহলে এইটা আমরা মুখে মুখে করবো। তাহলে এটা বলছে 0.27 পৌনঃপুনিক, ভাগ আছে 0.5 পৌনঃপুনিক। ট্যাকটিক শেখেন। তাহলে এটা যদি আমি করি তাহলে এটাকে আমার করতে হবে কত 27 থেকে 2 বিয়োগ 1, আবৃত দশমিক ভগ্নাংশের জন্য একটা 9, আর কয় ঘর আছে 1 ঘর, 0 দ্বারা ফিল আপ করলাম, ভাগ এটা কত হবে 5/10। তাহলে এটাকে যদি আমরা করি 5 পৌনঃপুনিক, দ্যাট মিনস কত হবে 5 - 0 ডিভাইডেড বাই 9। তাহলে এটা হবে হলো 25 ডিভাইডেড বাই কত 90 গুণন 9 যাবে উপরে, 5 আসবে কত নিচে। এটা দ্বারা এটারে কাটলে হবে 5, এটা দ্বারা এটারে কাটলে হবে 10, এটা দ্বারা এটারে কাটলে হবে কত হাফ। তাহলে এটা কত হবে হাফ বা 0.5। তাহলে এটার দুইটা রেজাল্ট বা 5 0। তাহলে এইটাই হলো আমার অ্যান্সার। বা যদি না থাকে যদি হাফ, তাহলে আমার এটা আনসার। ক্লিয়ার? বোঝাতে পারছি? ওকে, নেক্সট। √5 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। ক্যালকুলেটর নেবেন, নেওয়ার পরে √5 করে দিবেন, √5 অ্যান্সার দিবেন, কত আসবে? তাহলে √5 = মান আসে হলো 2.2360। তারপরে আছে হলো 69998। ধরেন এইভাবে চলে গেছে। তাহলে আমার বলছে 4 দশমিক পর্যন্ত, 1 2 3 4 এই পর্যন্ত আমি নিব। তাহলে 2.2360 যেখানে, সেটাই আমার অ্যান্সার। 2260, বা এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 3 লিখতে পারি। একটু মিস্টেক হয়েছে, লেখা 2.2360, এটাই কি আনসার। ক্লিয়ার? ওকে, নেক্সট। দেখেন 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার খুব গুরুত্বপূর্ণ গণিত। দেখেন বলা আছে যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলে, মনে রাখবেন যদি 4টি ক্রমিক সাধারণ সংখ্যার গুণফলের সঙ্গে ক্রমিক সংখ্যার গুণফলের সঙ্গে কত যোগ করলে গুণফল কত হবে, গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা জীবনভর 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে 1 যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কি করে স্যার? প্রুফ দেখেন। তাহলে যদি আমি 4টি পূর্ণবর্গ সংখ্যা নিই, একটা নিলাম হলো x, আর একটা সংখ্যা যদি আমি নেই x+1, আর একটা সংখ্যা নিলাম হলো আমি x+2, আর একটা সংখ্যা নিলাম হলো আমি x+3। দেখেন এইবার আমি কি করব, এগুলো যোগ করে দেব, এগুলো এটাকে গুণ করব। এই গুণফলের সাথে যদি আমি 1 যোগ করব, তাহলে দেখেন আমার কত হবে x ইন্টু হবে হলো x+1 হবে হলো x+2 হবে হলো 3, এর সাথে আমি যোগ করব কত 1, তাহলে এটা আমার পূর্ণবর্গ হবে। তাহলে দেখেন আমরা যদি করি একটু সাদায় লিখি, x এর সাথে x+3 নিলাম,
এটার সাথে এটা নিলাম, তাহলে দেখেন হবে x+2, তাই তো, আর হবে না কত x+1, তার সাথে আমার যোগ হবে কত 1। দেখেন এটা দ্বারা এটার গুণ করলে কত হবে না x², এটা দ্বারা এটার গুণ করলে হবে 3x। বন্ধনী দেন, কেন বন্ধনী হবে? কারণ প্লাস আছে। এটা দ্বারা এটার গুণ করলে হবে x², এটা দ্বারা এটার গুণ করলে হবে x², এটা দ্বারা এটার গুণ করলে হবে 2x, আবার এই 1 দ্বারা এই x এর গুণ করলে হবে 1x। তাহলে একবারে আমরা লিখতে পারি 3x প্লাস কত 2 অক্ষে 2, যেহেতু 1 আছে আর মানের পরিবর্তন হবে না 1। এবার দেখেন x+3x মিল আছে, তাহলে আমি ধরে নিলাম যে ধরি x+3x = a। তাহলে কি হবে? প্রদত্ত রাশিটা কি দাঁড়াবে? প্রদত্ত রাশি, তাহলে এটা আমি কি ধরছি a ইনটু এটাকে কি ধরছি a, তার সাথে কত আছে +2, কত আছে +1। তাহলে দেখেন, তাহলে এইটা দ্বারা এটার আমি গুণ করব, তাহলে এইটা দ্বারা যদি এইটার গুণ করি তাহলে কত হবে a², এইটা দ্বারা এটার যদি গুণ করি কত হবে +2a আর +1 তো থেকে গেল। এবার দেখেন মজার বিষয়, এটা কিন্তু আমরা বর্গ করি a², 1কে যদি বর্গ করি 1², সূত্রে 2a × 1, তাহলে আমার সূত্র কি দাঁড়ালো a² + 2ab + b²। তাহলে আমার সূত্রটা কি a + b²। তাহলে দেখেন এক যোগ করার কারণে এটা আমার কি হয়ে গেছে? পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে। তাহলে আমার কত যোগ করতে হবে? 1। সবসময় যদি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে আমরা সবসময় কি যোগ করব? 1 যোগ করব। এই জিনিসটা মনে রাখবেন। আবার যে কোনো বিজোড় সংখ্যার বর্গ বিজোড়ই হয়। যদি আমি বলি 5² তাহলে কত হবে 25, যদি আমি বলি 7² তাহলে কত হবে 49, আমি যদি বলি 3² কত হবে 9। মানে সবগুলো বিজোড় সংখ্যার বর্গ হবে হলো বিজোড় সংখ্যা, একটি পূর্ণ বিজোড় সংখ্যা। আবার দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। দুইটা ক্রমিক জোড় সংখ্যা, যেমন আমরা যদি বলি 6 × 8 তাহলে 6 কত হবে 48, এই 48 8 দ্বারা বিভাজ্য না? এই 48কে 8 দ্বারা ভাগ করলে কত হবে 6। তাহলে দুইটি ক্রমিক জোড় সংখ্যার, মনে রাখবেন দুইটি ক্রমিক মানে পাশাপাশি, 6 পর কত আসে 8, এটা কত দ্বারা বিভাজ্য? 8 দ্বারা বিভাজ্য। টেকনিকটা মনে রাখবেন, অনেকগুলো রুলস বললাম। নেক্সট এই যে ঘটনা আছে এটা মনে রাখবেন, এ বি সি এলিমেন্টস অফ আর, এখানে আর হলো বাস্তব সংখ্যা, এইখানে আরটা কি বাস্তব সংখ্যা। আর এ বি থেকে এ বড়, 0 থেকে আবার বি বড়, এবং আর একটা কন্ডিশন দেওয়া আছে সি আবার 0 থেকে ছোট হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? যদি এ বি সি বাস্তব সংখ্যা হয় আর এ বি সি এলিমেন্টস অফ আর হয় আর এ ইজ গ্রেটার দেন বি হয় এবং সি ইজ লেস দেন 0 হয়, তাহলে দুইটা জিনিস ঘটতে পারে। একটা জিনিস কি ঘটবে? এসি বিসি হবে কখন? যখন সিটা 0 থেকে ছোট হবে। আবার আর একটা ঘটনা ঘটবে, এসি ইজ গ্রেটার দেন বিসি হবে কখন হবে? যখন সি 0 থেকে বড় হবে। যখন সির মানটা 0 থেকে ছোট হবে তখন এসি আর বিসি যে হবে সেটা ডেফিনেটলি কি হবে স্যার? এসি বিসি থেকে ছোট হবে। আর সির মানটা যদি 0 থেকে বড় হয় তাহলে এসি বড় হবে, বিসি ছোট হবে। তাহলে আমাকে কি বলছে? এ বিসি এলিমেন্টস অফ এ বি, বি থেকে বড়, 0 থেকে আবার বি বড় হলে সি লেস দ্যান কত 0। তাহলে যদি হয় তাহলে আমার কন্ডিশন কোনটা? এইটা। তাহলে কত হবে? এসি ইজ লেস দ্যান বিসি, তাহলে আমার হবে এসি ইজ লেস দ্যান বিসি, এটাই কারেক্ট। কিন্তু যদি তোমার চেঞ্জ করে দেয়, এইখানে শুধু এতটুকু চেঞ্জ করলেই অ্যান্সার আমার এটা চলে আসবে। যদি এইটা যদি চেঞ্জ করে দেয়, ইজ লেস দ্যান না দিয়ে ইজ গ্রেটার দ্যান দেয়, তাহলে আমার হবে এসি ইজ গ্রেটার দ্যান বিসি। এই দুইটা কন্ডিশনের বাইরে আর কোনো বাস্তব সংখ্যা থেকে আপনাদের কোশ্চেন আসবে না। খালি মনে রাখবেন হলো সি ইজ লেস দ্যান 0, সি ইজ গ্রেটার দ্যান 0। যদি সি ইজ লেস দ্যান হয় তাহলে এসি ইজ লেস দ্যান হবে বিসি, আর সি ইজ গ্রেটার দ্যান হলে হবে এসি ইজ গ্রেটার দ্যান বিসি। ক্লিয়ার? বুঝাতে পারছি? বাস্তব সংখ্যা অনেক কঠিন, অনেক ভালো ভালো টিচাররাও এগুলো পড়াতে চান না, স্কিপ করে দেন। কেন? কারণ বাস্তব সংখ্যায় অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জিনিসেরও হিসাব করা হয় এবং কাউন্ট করা হয়, যার কারণে
যারা চাকরি প্রত্যাশী প্লাস আপনারা এসএসসি এইচএসসি যাই বলেন, বাস্তব সংখ্যার যে চ্যাপ্টারগুলো করানো হয় খুব সাবধানতার সাথে করানো হয় এবং যেগুলো আসে বারবার সেগুলোই আলোচনা করা হয়, এর বাইরে কোনো কিছুই আলোচনা করে না, দেখবেন কেউ করবেও না। কিন্তু আমি আপনাদের চেষ্টা করলাম খুব স্বাভাবিকভাবে এগুলো নিয়ে আলোচনা করার, আপনার টপিকের বাইরে গিয়েও। দেখেন নেক্সট বলছে এই একটা জিনিস হলে এই সম্পর্কগুলো কোনটা ঠিক কোনটা বেঠিক আমরা হিসাব করবো। দেখেন আমরা আগে এইটা হিসাব করি, তাহলে বলা আছে x6 এটা তাহলে কত হবে 4 - 0 ডিভাইডেড বাই 9, আর y এর ক্ষেত্রে কত হবে 8 - 0 ডিভাইডেড বাই কত হবে 9। তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে 4/9 আর y ইকুয়াল টু কত দাঁড়াবে 8/9। তাহলে আমরা দুইটা পেলাম, x এর ভ্যালু পেলাম, y এর ভ্যালুটা পেলাম। এবার আমাকে কি করতে বলছে, এই যে ঘটনা ঘটছে এই ঘটনা সত্য না মিথ্যা। আমরা যদি বলি x + y, তাহলে আমার x কত আছে দেখেন 4/9 প্লাস 8/9, তাহলে আমার কত হবে 9। তাহলে 4 আর 8 যোগ করো হবে কত 12, তাহলে 3 × 3 = 9, 3 × 4 = 12, তাহলে কত হবে 4/3। তাহলে 4/3 কে যদি আমি ভাগ করি, দেখো 4/3 কে যদি আমি ভাগ করি আমার ঘটনা কি দাঁড়াবে, যাবে 4, তাই তো। তাহলে 4 গেল এখানে, 3 4 এর মধ্যে কয়বার যাবে একবার, তারপরে জানা দিলাম দশমিক, দশমিক দিলে 1 আসবে, তাহলে 0, তাহলে 3 10 এর মধ্যে কয়বার যাবে 3 বার, আবার 1 দশমিকের জন্য 1 0, 3 কতবার যাবে 3 10 এর মধ্যে কয়বার যাবে 3 বার। তাহলে এটা এইভাবে চলতেই থাকবে, এজন্য 1.3 পৌনঃপুনিক, 1.13 পৌনঃপুনিক। ক্লিয়ার? তাহলে এটা আমার ঠিক আছে স্যার আসেন, তাহলে এটাও কিন্তু আমার কি আছে ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন আর একটা কি বলা আছে নেক্সট, ও তাহলে এটা আমরা কত বের করলাম 4/9, x এর ভ্যালুটা বের করলাম 4/9, y এর ভ্যালুটা বের করলাম হলো 8/9। মনে রাখবেন শুধু এতটুকু, x y যদি আমরা গুণ করে দেই, x ও y গুণ করে দেই, তাহলে ওই মানটা আসে কিনা দেখেন 4/9 ইন্টু 8/9, তাহলে নিচে নিচে গুণন উপরে উপরে গুণন, যেহেতু কাটাকাটি হচ্ছে না, তাহলে কত হবে 32 কত 81, 9 9 81, মানে এটাও ঠিক আছে, এটাও কি আছে ঠিক আছে। তারপরে কি আছে দেখেন তো স্যার, আমরা যদি ভাগ করি, ভাগ করলে কি ঘটবে দেখেন 4/9 ভাগ কত 8/9, যদি আমরা করি 4/9 ইন্টু উল্টে যাবে 9/8, এটা কাটা এটা কাটলে হবে হাফ, হাফ দ্যাট মিনস কত 0.50 বা 0.5, মানে এটাও কারেক্ট। তাহলে আমার তিনটাই কারেক্ট, 1 2 3 তিনটাই কারেক্ট। ক্লিয়ার? বুঝাতে পারছি? ওকে দেখেন নেক্সট, বাস্তব সংখ্যার ক্ষেত্রে এই যে একটা ঘটনা দিয়েছে দেন, √49 একটি মৌলিক সংখ্যা। √49 কি করে মৌলিক সংখ্যা, আমাকে তো অবশ্যই প্রুভ করতে হবে না, মুখের কথায় তোর কাজ হবে না। তাহলে দেখেন √49, তাহলে 49 একটি পূর্ণবর্গ সংখ্যা, এটাকে যদি রুট করি আমি কত পাচ্ছি 7, তাহলে এই 7টা কি সংখ্যা স্যার, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। তাহলে অপশনে যে কথা বলা আছে সেটা ডেফিনেটলি ঠিক, অর্থাৎ √49 একটি মৌলিক সংখ্যা। কি করে মৌলিক সংখ্যা দেখাই, 0.03 একটি প্রকৃত ভগ্নাংশ। দেখেন কি করে, কথাটা সত্য বলছে না মিথ্যা বলছে এটাকে যাচাই করি, 0.03, তাহলে আমরা যদি দশমিক তুলে দিই 1 2 0, কত হবে 3/100, তাহলে 3/100 একটি প্রকৃত ভগ্নাংশ, এটাও ঠিক। কি করে, p/q, p ইজ গ্রেটার দ্যান, এখানে কি আছে 3 ইজ লেস দ্যান কত q, তাহলে এটা আমার কি প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা আমার প্রকৃত ভগ্নাংশ, এই কথাও কি আছে ঠিকঠাক। এরপর বলা আছে 2√2 একটি অমূলক সংখ্যা। দেখেন 2 + √2, তাহলে আমি যদি করি 2 + √2 এর ভ্যালু কত স্যার, 2 + √2 আসে হলো, এটার মান একবারে যদি আমি করি 3.4142, এরকম চলতেই আছে 41, আরে 3.4142 এরকম চলতেই থাকবে। তাহলে যদি এরকম চলতেই থাকে তাহলে সেটা একটি অমূলক সংখ্যা, মানে এই কথাটা ঠিক আছে। তাহলে আমার তিনটাই কারেক্ট, এখানে যা দেওয়া আছে তিনটাই কি কারেক্ট। বুঝাতে পারছি স্যার?
আচ্ছা, নেক্সট দেখেন বলা আছে আবার বাস্তব সংখ্যার ক্ষেত্রে এইটি একটি অমূলদ সংখ্যা, এটা ঠিক অমূলদ কিনা আমরা প্রুভ করি। দেখেন √144, আমরা যদি 12কে স্কোয়ার করি হবে 144, তার উপরে কত আছে রুট, স্কোয়ার রুট কাটা, তাহলে 12 কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে সেটা কি সংখ্যা স্যার, মূলদ সংখ্যা। তাহলে এখানে বলা আছে অমূলদ সংখ্যা, মানে এটা আমার ঠিক নেই। এই অপশন যেটা দিছে এই অপশনে মিথ্যা কথা বলছে। 2/3 একটি অপ্রকৃত ভগ্নাংশ, ডেফিনেটলি এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা ঠিক আছে। বলা আছে 0 একটি পূর্ণ সংখ্যা, অবশ্যই। তাহলে আমরা বলছি যে ধনাত্মক সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা এগুলো হলো কি পূর্ণ সংখ্যা। তাহলে আমার 2 এবং 3 কারেক্ট, 2 এবং কি 3 কারেক্ট। বুঝাতে পারছি? ক্লিয়ার? নেক্সট আবার দেখেন বাস্তব সংখ্যার ক্ষেত্রে দেখেন এইটা আমরা দেখব। আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম যে বিজোড় সংখ্যার যদি বর্গ করি সেটা বিজোড় সংখ্যাই হয়। তাহলে এটার আবার বর্গমূল আছে, তাহলে √81, তাহলে কত হবে স্যার 9। তাহলে 9 একটি বিজোড় সংখ্যা, মানে এটা ঠিক আছে। বলা আছে 0.21 একটি অপ্রকৃত ভগ্নাংশ, দেই ঠিক আছে কিনা। তাহলে এটা হবে হলো 21 ডিভাইডেড বাই কত হবে 100, তাহলে এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ, মানে মিথ্যা কথা বলা হয়েছে। কেন 21 ডিভাইডেড বাই 100, এটা হবে হলো প্রকৃত ভগ্নাংশ, মানে দ্যাট মিনস এটা ভুল। আর 0 একটি পূর্ণ সংখ্যা, মানে ঠিক আছে। তাহলে 1 আর 3 কারেক্ট, 1 আর 3 কারেক্ট। বোঝাতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এবার বলেছে নিচের কোনটি মিশ্র পৌনঃপুনিক। পৌনঃপুনিক নিয়ে তো আমরা কথা বললাম। দেখেন মিশ্র পৌনঃপুনিক বলতে কি বোঝায়, যদি বলা হয় 9.222 পৌনঃপুনিক, তাহলে এটা কি সমজাতীয় পৌনঃপুনিক, মানে 2 এর উপরে পৌনঃপুনিক আছে। আর যদি বলা হয় যে 3.1567878, তাহলে 7 এবং 8 এর উপর পৌনঃপুনিক আছে। তাহলে এটা কিন্তু আলাদা আলাদা সংখ্যা, 7 একটা সংখ্যা, 8 একটা সংখ্যা। তাহলে এইটা হবে হলো মিশ্র, মিশ্র মানে আলাদা। ক্লিয়ার? তাহলে এই টাইপ অফ যেটা পাবো সেটাই হলো আমার কি মিশ্র পৌনঃপুনিক। তাহলে 9.22 এটা তো মিশ্র পৌনঃপুনিক না, কাটা। তারপরে আছে হলো 8.99, এটা তো আমার মিশ্র পৌনঃপুনিক না, কোনোটিই নয়। তা তো আমরা দেখেলেই কোনোটি হবে না। 9.2325 এটা হলো আমার মিশ্র ভগ্নাংশ সংখ্যা, তাহলে এটা ভুল। তাহলে আমার অ্যান্সার হবে 9.23, 2 এর উপর পৌনঃপুনিক, 5 এর উপর পৌনঃপুনিক। নেক্সট এস বাস্তব সংখ্যা হলে, তাহলে এস দেখো এস যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এইটা কাটা থাকে কত 1, তাহলে আমার থাকবে কত 1। কিন্তু স্যার একটা জিনিস তো আপনাদের জেনে রাখা দরকার, বাস্তব সংখ্যা কোনগুলো। বাস্তব সংখ্যা হলো ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক ভগ্নাংশ সংখ্যা, ঋণাত্মক ভগ্নাংশ সংখ্যা। তারপরে আমরা যে মূলদ এবং অমূলদ সংখ্যা করালাম, এই সব মিলাই সেটা কি সংখ্যা, সব মিলাই সেটা হবে হলো বাস্তব সংখ্যা। আমার যদি এখানে যদি এমন থাকতো যে 2.567 ইন্টু 1 ডিভাইডেড বাই 2.567, হ্যাঁ 567 ইন্টু কত 1 ডিভাইডেড বাই 2.567, তাহলে এটা তো আমার দশমিক ভগ্নাংশ। দেখেন এটা দিয়ে এটা কাটে, তাও আমার রেজাল্ট কত আসে 1, মানে বাস্তব সংখ্যার উপাদান আমার যাই হোক। আবার যদি আমি বললাম যে √3 গুণন 1/√3, তাহলে √3 কাটা থাকে কত 1। অর্থাৎ এইখানে যদি একটা পূর্ণ সংখ্যা থাকে এবং পূর্ণ সংখ্যার সাথে যদি কোনো পূর্ণ সংখ্যা ভাগ আকারে থাকে, তাহলে সেটা কেটে গিয়ে আলটিমেটলি তার রেজাল্ট কত হবে স্যার 1। বোঝাতে পারছি? আচ্ছা, নেক্সট বলা আছে এটা কি ধরনের ভগ্নাংশ। দেখেন আমরা এইটাই নিয়ে একটু আলোচনা করি। বলা আছে 2.123512367 ডট 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 চলতেছে। তাহলে এই যে 2.123512367 তারপর ডট 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 মানে ইনফিনিটি পর্যন্ত এটা চলতেইছে, মানে থামার কোনো নাম নেই। তাহলে এই অবস্থায় যদি চলতে থাকে, চলমান মানে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে অসীম দশমিক ভগ্নাংশ যেটা পাবো সেটাই। এখানে আছে সসীম হবে না, অসীম আবৃত। আমার তো আবৃত থাকলে কি হবে, পৌনঃপুনিক হলে আবৃত, যেহেতু পৌনঃপুনিক নাই এটা ভুল। এটা তো প্রকৃত ভগ্নাংশ নাই, কারণ প্রকৃত ভগ্নাংশ কত 3/5,
এইটার যদি আমরা করতে যাই তাহলে ডেফিনেটলি 0.something আসবে, কিন্তু তার আগে যখন পূর্ণ সংখ্যা থাকবে, এই যে দশমিকের আগে যখন পূর্ণ সংখ্যা থাকবে, আমার বুঝতে হবে এটা অপ্রকৃত ভগ্নাংশকে ভাগ করেই আমি নিয়ে আসছি। আর যদি প্রকৃত ভগ্নাংশকে ভাগ করতে নিয়ে আসি তাহলে তার আগে ডেফিনেটলি কি থাকবে, শূন্য থাকবে। এই ট্রিক্সগুলো মনে রাখবেন। তাহলে এটা হলো কি প্রকৃত ভগ্নাংশ না, এটা হলো অসীম দশমিক ভগ্নাংশ। এটা হলো অসীম দশমিক ভগ্নাংশ। ক্লিয়ার? এই পর্যন্তই স্যার। বাস্তব সংখ্যার এই যে ক্লাসটা আপনাদের সাথে শেয়ার করা হলো, বাস্তব সংখ্যা নিয়ে কেউ সচরাচর আপনাদের সাথে কথা বলবে না, কারণ এই অধ্যায়টা অতি 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 জটিল। এবং আজকের যে ক্লাসগুলো করানো হলো এবং যতটুকু আপনাদের সাথে আলোচনা করা হলো, মনে রাখবেন এর বাইরে বাস্তব সংখ্যা থেকে আপনাদের কোনো কোশ্চেন আসবে না। অতএব যারা এসএসসিতে দিবেন সামনে পরীক্ষা, আপনারা চিন্তা করতেছেন বাস্তব সংখ্যা থেকে যদি কোনো এমসিকিউ আসে, পাশের তো বন্ধু আছেই, সে যা দাগায় তাই দাগায় দিব, এই চিন্তা থেকে বের হয়ে আসেন। বাস্তব সংখ্যা কঠিন কিছু না। যদি আপনারা সেটা আত্মস্থ করতে পারেন, আপনারাও একসময় বাস্তব সংখ্যার উপর যথেষ্ট দক্ষতা অর্জন করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। ঠিক ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।